হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। নাম দেখতে পাচ্ছ, কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি অ্যান্ড ডিস্টেন্স ফর্মুলা এবং দূরত্বের সূত্র। এটা ক্লাস 9-এর তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের বিশদে এবং খুব ডিটেলসে জানতে হবে। তার কারণ হায়ার স্টাডিজে কোঅর্ডিনেট জিওমেট্রি পরপর তোমাদের বাড়তে থাকবে। তোমরা এখন যে জিওমেট্রি পড়ো সেটা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি। ওই জিওমেট্রি তোমাদের ক্লাস 10 অবধিই থাকবে। এর পরবর্তী স্টেজে কিন্তু আমাদের এই কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। তাই ছোট থেকেই তোমাদের এই কোঅর্ডিনেট জিওমেট্রি বা ডিস্টেন্স ফর্মুলা বা এই রিলেটেড যে ফর্মুলাগুলো আমরা পরপর শিখব, এগুলো সম্পর্কে ধারণা তোমাদের ভীষণভাবে দরকার। তো তোমরা ক্লাস 8-এ যারা কোঅর্ডিনেট জিওমেট্রি ভালো করে শেখোনি, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটিতে বিশদে বলবো কী করে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে স্থানাঙ্ক স্থাপন করি, স্থানাঙ্ক কী করে বসাতে হয়, কী করে প্লট করতে হয়, কী করে প্রত্যেকটা কিছু আমরা আলোচনা করব। সেই সঙ্গে আমরা ডিস্টেন্স ফর্মুলা এবং সেই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করব। তাই আজকের ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখো, তাহলে সমস্ত রকমের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি আমরা কেন করব, হঠাৎ করে কি এমন দরকার ছিল, এর প্রয়োজনীয়তা কী, বা কিভাবে আমরা এটা নিয়ে কাজ করব। তো প্রথমেই এই কোঅর্ডিনেট জিওমেট্রি কেন করব, এটা করার জন্য আমাদের যেটা মেন সমস্যা ছিল আমাদের, যে কিছু না কিছু প্রবলেম থেকে আমাদের এই ম্যাথের পার্টগুলো আমাদের উদ্ভাবন হয়েছে। তো এটারও একটা কারণ ছিল যে ধরো একটা প্লেন, তুমি আমার এই ব্ল্যাকবোর্ডটাকে মনে করতে পারো একটা প্লেন, তোমরা তোমাদের খাতাটাকে একটা প্লেন মনে করতে পারো। প্লেন মানে হচ্ছে 2 ডাইমেনশনাল, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এখন এই প্লেনের মধ্যে আমি একটা পয়েন্ট, সাপোজ সে পি পয়েন্ট, আমার কাজ হচ্ছে এই পি পয়েন্টের অবস্থান, দ্যাট ইজ পজিশানকে আমি কি করে আইডেন্টিফাই করব। যে তুমি যদি বলো আমার এই বোর্ডের মধ্যে এই পি পয়েন্টটা রয়েছে, এই পি পয়েন্টকে তুমি কিভাবে লোককে বোঝাবে যে আমার পি পয়েন্টটা পার্টিকুলার এই জায়গায় রয়েছে। এখন এইটা বোঝানোর জন্য বিভিন্ন ম্যাথামেটিশিয়ান বিভিন্নভাবে বলেছেন। তুমি বলতে পারো যে এটা বোর্ডের ডান দিক থেকে এত ডিস্টেন্স আছে, বাম দিক থেকে এত ডিস্টেন্সে আছে, ওপর থেকে এই ডিস্টেন্সে আছে, নিচ থেকে এই ডিস্টেন্সে আছে। এভাবে বললে তুমি বলতে পারো যে আমার ডান দিক থেকে সাপোজ 10 সেন্টিমিটার আছে, বাম দিকে সাপোজ 20 সেন্টিমিটার আছে, ওপরে সাপোজ 5 সেন্টিমিটার আছে, নিচে সাপোজ 10 সেন্টিমিটার আছে। এভাবে তুমি বলতে পারো। এভাবে কেউ অন্যভাবেও বলতে পারে। এখন বিভিন্নজন বিভিন্নভাবে বলতে পারে ব্যাপারটা। তো তার জন্য বিভিন্ন ম্যাথামেটিশিয়ান এই প্লেনের মধ্যে একটা পয়েন্টের পজিশানকে বলার জন্য বিভিন্ন পদ্ধতি তারা বলে গেছেন। আমরা যেটা পড়ব এই কোঅর্ডিনেট জিওমেট্রি, সেটাকে আমরা বলি কার্টেসিয়ান সিস্টেম। নাম কি হচ্ছে? কার্টেসিয়ান সিস্টেম। কার্টেসিয়ান সিস্টেম। একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন কার্টেসিয়ান বলে, উনার নাম অনুসারে এই সিস্টেম, তিনি এই সিস্টেমটাকে বলেছিলেন। এবং এটা হচ্ছে সবথেকে সিম্পলেস্ট একটা সিস্টেম এই প্লেনের মধ্যে একটা পয়েন্টকে আইডেন্টিফাই বা পজিশন বোঝানোর ক্ষেত্রে। তো তিনি কতগুলো সিস্টেম বললেন, যে সিস্টেমটা আমরা এই যে ডিস্টেন্স ফর্মুলা বা কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা মেনলি পড়া হয়, এই কার্টেসিয়ান সিস্টেমেই পড়া হয়। তো এখানকার কি করে কি সিস্টেম, এই সিস্টেমটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই আগে, তারপর আমরা এগাই। তিনি করলেন কি, কার্টেসিয়ান করলেন কি, যে টোটাল এই প্লেনটার ওপর পয়েন্টকে পজিশন করার জন্য তিনি কি করলেন, তিনি দুটো লাইন টানলেন। এরকম একটা হরিজন্টাল লাইন, যার নাম দিলেন এক্স অ্যান্ড এক্স ড্যাশ, অনুভূমিক লাইন। আর একটা ভার্টিক্যাল লাইন, এভাবে, তার নাম দিলেন ওয়াই, ওয়াই ড্যাশ। এবং এই দুটো লাইন যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টের নাম দিলেন ও, অর্থাৎ ওকে আমরা বলছি মূলবিন্দু বা অরিজিন। তাহলে এর ফলে দেখো, যখনই তিনি এই প্লেনের ওপর একটা হরিজন্টাল লাইন এবং একটা ভার্টিক্যাল লাইন ড্র করলেন, দেখো টোটাল প্লেনটা 4টে অংশে বিভক্ত হয়ে গেল। এই একটা পার্ট, এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর, এটা 3 নম্বর এবং এটা 4 নম্বর। তিনি এই যে নাম দিলেন, অর্থাৎ 1, 2, 3, 4 অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো এখান থেকে স্টার্ট হয়েছে এবং
ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসছে। এটা আমাদের সায়েন্সের একটা নোটেশন যে আমরা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত এটাকে আমরা পজিটিভ সেন্স মনে করি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে আমরা পজিটিভ। তুমি বলতে পারো 1 এর পরে স্যার আমি এটা 2 দেবো, না, আমাদের রুল হচ্ছে 1 2 3 4 এভাবে আমরা নামটা দেবো। এবং তিনি নাম দিলেন, এইটাকে নাম দিলেন প্রথম পাথ। প্রথম পাথ ইংলিশে হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট। এটার নাম দিলেন দ্বিতীয় পাথ, সেকেন্ড কোয়াড্র্যান্ট। এটা হলো তৃতীয় পাথ, থার্ড কোয়াড্র্যান্ট, এবং এটার নাম দিলেন চতুর্থ পাথ। তার ফলে দেখো যে তুমি যদি এই প্লেনের ওপর কোথাও যদি একটা পয়েন্ট বসাও, তাহলে তোমার পক্ষে কিন্তু প্রথমেই বলে দেওয়া সম্ভব। সাপোজ আমি পয়েন্টটা এখানে বসিয়েছিলাম, তুমি কিন্তু খুব সহজে বলতে পারবে যে আমার এই পয়েন্টটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে। তাহলে লোকের পক্ষে এই পয়েন্টকে আইডেন্টিফাই করার সুবিধা যে আমার এখানে নেই, এখানে নেই, এখানে, তাহলে আমি এই জায়গার মধ্যে সার্চিং করব। তোমার সার্চিং কাজটা অনেক ইজি হয়ে গেল। সাপোজ কোনো পয়েন্ট এখানে থেকে গেল, এই জায়গা থাকলো, তাহলে স্বাভাবিক তুমি যদি বলে দাও যে আমার পয়েন্টটা থার্ড কোয়াড্র্যান্টে আছে, তাহলে তোমাকে অন্তত এই জোন বা এই জোন আমাকে কোনো কাজ করতে হবে না, আমি শুধু এই জোনে এসে চেক করবো ব্যাপারটা। তাহলে দেখো যখনই তিনি এরকম দুটো অ্যাক্সিস টানলেন, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস টানলেন, তার ফলে টোটাল জায়গাটাকে তিনি 4টে পার্টে ব্রেক করে দিলেন। এর ফলে যে কোনো পয়েন্টকে আমরা এই 4টে পাতের মধ্যে কোথায় আছে এটাকে আমরা বলে দিতে পারবো খুব সহজে ব্যাপারটা। সেকেন্ড কিছু রুল বললেন তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার এই প্লেনের মধ্যে যে কোনো পয়েন্টের কাছে আমরা কি করে পৌঁছাবো বা কি করে তাকে আমরা আইডেন্টিফাই করব। তিনি কিছু নিয়ম বললেন। তিনি বললেন যে তুমি এই প্লেনের যে কোনো জায়গায় পয়েন্ট, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্ট। তিনি বললেন এই পয়েন্টের কাছে তোমাকে পৌঁছাতে গেলে তোমাকে সবসময় স্টার্ট করতে হবে ফ্রম অরিজিন। এটাকে আমরা নাম দিয়েছিলাম কি, এটার নাম হচ্ছে অরিজিন, বা এটাকে আমরা বলছি মূল বিন্দু। মূল বিন্দু কেন না, সবসময় কী হচ্ছে না, তোমাকে যে কোনো পয়েন্টের কাছে পৌঁছাতে গেলে তোমাকে স্টার্ট করতে হবে এইখান থেকে। তুমি এখান থেকে বা অন্য কোনো জায়গা থেকে তুমি মেজারমেন্ট করতে পারবে না। তোমাকে সবসময় তোমাকে স্টার্টিং তোমার পয়েন্ট হবে কোনটা, এটা অরিজিন। এরপর তিনি বললেন যে আমরা এই পয়েন্টের কাছে কীভাবে, তাহলে এই পয়েন্ট থেকে তুমি যদি এখানে যেতে যাও, কেউ বলতে পারে আমি এখান থেকে সোজাসুজি চলে যাব। কার্টেসিয়ান বললেন না, এইভাবে তুমি যেতে পারবে না। কেউ বলতে পারে যে আমি এইরকম গেলাম দিয়ে এদিকে চলে গেলাম। কার্টেসিয়ান বললেন এটাও হবে না, অর্থাৎ তুমি ফার্স্টে ওপরের দিকে গেলে তারপর ডান দিকে গেলে, বলে এরকম হবে না। আমার সিস্টেমে আমার রুলে চলতে হবে। আমার কী কী রুল আছে না, তিনি কতগুলো রুল বললেন, সেই রুল ধরে আমাদের চলতে হবে। রুলটা কি, তিনি বললেন কোনো পয়েন্টের কাছে পৌঁছাতে গেলে তোমাকে প্রথমে অরিজিন থেকে তো স্টার্ট করতেই হবে। এরপর তুমি মুভমেন্ট করবে অ্যালং এক্স অ্যাক্সিস, অর্থাৎ তোমাকে অনুভূমিক রেখা বরাবর তোমাকে মুভমেন্ট করতে হবে। হতে পারে এটা অনুভূমিক রেখা থেকে তুমি ডান দিকে যেতে পারো, অনুভূমিক রেখা থেকে তুমি বাম দিকে যেতে পারো। তারপর তুমি যাবে ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ তুমি ওপরের দিকে বা নিচের দিকে। তাহলে আমার এখানকার মুভমেন্ট করার দুটোই রুল। একটা রুল হচ্ছে তোমাকে স্টার্ট করতে হবে অরিজিন থেকে। তারপরে কি না, আমরা মুভমেন্টের ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু প্রথমে ওয়াই অ্যাক্সিস তারপর এক্স অ্যাক্সিস এরকম যেতে পারবো না। আমাদের যাওয়ার ক্ষেত্রে একটাই নিয়ম যে প্রথম তুমি মূলবিন্দু থেকে এক্স অ্যাক্সিস বরাবর যাও, তারপর তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর যাও। দ্যাট ইজ এই পয়েন্টে পৌঁছানোর জন্য তোমার কাছে একটাই রাস্তা, সেটা হচ্ছে এটা, যে তোমাকে এই বরাবর এদিকে আসতে হবে, ওর নিচে আসতে হবে, তারপর তুমি ওপরের দিকে যাবে। এটা হচ্ছে এখানকার নিয়ম। তাহলে তোমাকে এক্স অক্ষ বরাবর কোনো একটা ডিস্টেন্সে যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর কোনো ডিস্টেন্সে যেতে হবে। এখন দেখো কোনো একটা পয়েন্ট যদি এখানে আসতে হয়, তাহলে তুমি কি করে আসবে, ফার্স্টে তুমি এখানে আসবে, এখান থেকে তারপর তুমি এদিকে যাবে। কোনো পয়েন্ট যদি এখানে থাকে তাহলে তোমাকে এখানে আসতে হবে, তারপর তোমাকে এখানে আসতে হবে। কোনো পয়েন্ট যদি সেমনি এখানে থাকে তাহলে এখানে আসবে, তারপর তুমি এখানে আসবে। তাহলে কখনোই আমরা কিন্তু এর অন্যথা করতে পারবো না। আমাকে সবসময় অরিজিন থেকে স্টার্ট করতে হবে, দেন ফার্স্ট মুভ অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড দেন মুভ অ্যালং ওয়াই অ্যাক্সিস। এখন দেখো এক্স অ্যাক্সিস বরাবর মুভ করার ক্ষেত্রে তাহলে তোমার দুরকম ব্যাপার থাকছে। একটা হচ্ছে মূলবিন্দু থেকে কেউ ডান দিকে মুভ করতে পারে, কেউ বাম দিকে মুভ করতে পারে। তো সেটা করার জন্য তিনি একটা সাইন কনভেনশন ফলো করলেন, সাইন কনভেনশন চালু করলেন। বললেন এটা আমার নিয়ম। কী নিয়ম না, তিনি বললেন মূলবিন্দু থেকে তুমি যদি ডান দিকে যাও তাহলে আমার সাইন হচ্ছে পজিটিভ, মূল বিন্দু থেকে তুমি যদি বাম দিকে আসো তাহলে আমার সাইন হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার?
নেক্সট বললেন ওপরে নিচে যাওয়ার ক্ষেত্রেও একটা ওয়াই অ্যাক্সিস বরাবর ক্ষেত্রেও তুমি ওপর দিকে যেতে পারো অথবা ডাউনওয়ার্ড মুভমেন্টও করতে পারো। তিনি বললেন তুমি যদি ওপরের দিকে মুভ করো তাহলে আমি সাইন ধরবো প্লাস, এবং নিচের দিকে যদি মুভ করো তাহলে আমি সাইন ধরবো মাইনাস। ক্লিয়ার? তাহলে দেখো তিনি কিন্তু অনেকগুলো কনভেনশনও তিনি নিলেন যে আমার সিস্টেমে যখন আমি কাজ করব, কার্টেসিয়ান সিস্টেমে যখন আমি কাজ করব, তাহলে আমার এই সাইনগুলো আমাকে ফলো করে চলতে হবে। তাহলে তুমি ক্লিয়ারলি দেখো, সাপোজ দিস পয়েন্ট ইজ এ পয়েন্ট। এই পয়েন্টে পৌঁছানোর জন্য তোমাকে দেখো মূলবিন্দু থেকে ফার্স্ট তুমি রাইট হ্যান্ড সাইডে শিফট করেছো, তাহলে তোমার মুভমেন্ট হয়েছে ডান দিকে, দ্যাট ইজ কী হচ্ছে না যে প্লাস। তারপর তুমি ওপরের দিকে মুভ করেছো, ওপরের দিকে মিনস হচ্ছে প্লাস। তাহলে এখানকার সাইন আমরা ধরবো প্লাস অ্যান্ড প্লাস। এখানকার যখন মুভমেন্ট হবে তাহলে প্রথম মুভমেন্টটা কী হচ্ছে নেগেটিভ ডিরেকশন, তাহলে তুমি মূল বিন্দু থেকে বাম দিকে আসছো, তাহলে প্রথম সাইনটা হচ্ছে মাইনাস। তারপর তুমি ওপরের দিকে যাচ্ছ, তাহলে তখন সাইন কি আসবে প্লাস। অর্থাৎ এখানে আমি এই বিন্দুর যখন সাপোজ এটা বি পয়েন্ট যদি বলি, এই বি পয়েন্টের যে পজিশানটা আমি বলবো সেই পজিশানের কিনা সাইন হবে এরকম মাইনাস প্লাস। তুমি যখন এটা সি পয়েন্টে আসবে তাহলে তুমি এদিকে আসছো, তাহলে মূল বিন্দু থেকে তুমি লেফট হ্যান্ড সাইডে মুভ করছো, দ্যাট ইজ মাইনাস, এবং নিচের দিকে আসছো, এটাও তোমার মাইনাস। তাহলে এখানকার সাইন কী হবে মাইনাস মাইনাস। যদি ফোর্থ কোয়াড্র্যান্টে আসো তাহলে প্রথম ডান দিকে দ্যাট ইজ প্লাস, আর তারপর তুমি নিচের দিকে আসছো দ্যাট ইজ মাইনাস। এটা সাপোজ ডি পয়েন্ট। তাহলে দেখো যে আমরা কার্টেসিয়ান সিস্টেমে দেখো যখনই আমরা এরকম এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস যখন ড্র করে দিচ্ছি তখন টোটাল প্লেনটা 4টে পার্টে ব্রেক হলো ফার্স্ট কথা, এবং দেখো প্রত্যেকটা পার্টের একটা সাইনও ক্লিয়ার হয়ে গেল। কী হলো দেখো ফার্স্ট কোয়াড্র্যান্টে যে কোনো তুমি পয়েন্ট নাও, সেই পয়েন্টে যখন আমরা পজিশনকে আইডেন্টিফাই করবো সেই পজিশনের ভ্যালু কীরকম দাঁড়াবে প্লাস প্লাস। সেকেন্ড কোয়াড্র্যান্টে কেমন দাঁড়াবে মাইনাস প্লাস, থার্ড কোয়াড্র্যান্টে মাইনাস মাইনাস, অ্যান্ড ফোর্থ কোয়াড্র্যান্টে প্লাস মাইনাস। ক্লিয়ার তাহলে ব্যাপারটা? নেক্সট আমরা দেখি যে এখানকার কোনো পয়েন্টকে কিভাবে আমরা মেজারিং করছি বা তার ভ্যালু আমরা কিভাবে বসাবো। আমি এই পার্টটা পরিষ্কার করে দিচ্ছি। তাহলে আমাদের this one x axis, this one y axis, তারা যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে মূলবিন্দু। আমি একটা এক্সাম্পল নেওয়ার জন্য দিস ইজ এ পি পয়েন্ট। তাহলে আমাদের এই পি পয়েন্টের কাছে পৌঁছাবো কীভাবে না, আমি প্রথম মূলবিন্দু থেকে স্টার্ট করব, এবার আমি রাইট হ্যান্ড সাইড শিফট করব, তারপর ঠিক এর নিচে এসে শিফট করব। তাহলে এটার একটা একক আছে, ইউনিট আছে কিছু একটা নিশ্চয়ই। তোমরা গ্রাফ পেপারে যেটা দেখেছো, গ্রাফ পেপারে তোমরা প্লটিং করেছো গ্রাফ পেপারে। তাহলে আমি সাপোজ এই যে লেন্থটা, এই লেন্থটা সাপোজ এক্স, যেহেতু এক্স অক্ষর বড় মুভমেন্ট হচ্ছে তার জন্য আমি এই লেন্থটাকে আমি স্মল এক্স দিয়ে ইন্ডিকেট করছি, এবং এই লেন্থটাকে আমি সাপোজ ধরলাম ওয়াই, যেহেতু এই মুভমেন্টটা হচ্ছে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে যদি এই পি পয়েন্টে পৌঁছাতে গেলে তোমাকে যদি এক্স অক্ষ বরাবর যদি তুমি কি এক্স লেন্থ মুভমেন্ট করো, ওয়াই অক্ষ বরাবর তুমি যদি ওয়াই লেন্থ মুভমেন্ট করো, তাহলে এর যে পজিশনটা লিখবো আমি কি এক্স কমা ওয়াই উইথ প্রপার সাইন। প্রপার সাইন মিনস আমার এখানে এক্সটা হচ্ছে পজিটিভ, আমার এখানে ওয়াইটাও পজিটিভ। তার কারণ আমি রাইট হ্যান্ড সাইডে শিফট করেছি অ্যান্ড দেন আপওয়ার্ড শিফট করেছি। তাহলে এই পি পয়েন্টের কি হলো প্লাস এক্স প্লাস কমা প্লাস ওয়াই, এটাকে আমরা বলবো পি বিন্দুর অবস্থান। পি বিন্দুর অবস্থান, এবং তাকে তার ম্যাথমেটিক্যাল টার্ম হলো পি এর স্থানাঙ্ক। পি এর স্থানাঙ্ক। তাহলে প্রত্যেকে বুঝতে পারলে? তাহলে আমরা যখনই কার্টেসিয়ান সিস্টেমে কোনো একটা বিন্দুর অবস্থানকে মিন করব, তাহলে তাকে আমরা কি বলবো স্থানাঙ্ক। পি বিন্দুর অবস্থান, এই অবস্থানকে আমরা নির্দেশ করছে গিয়ে তার স্থানাঙ্ক। স্থান, স্থান মানে পজিশন, পজিশনকে যেটা নির্দেশ করছে সেটাকে আমরা বলবো স্থানাঙ্ক। ইংরেজিতে কি বলা হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট। তাহলে কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট পি ইজ প্লাস এক্স প্লাস ওয়াই। যেটা এক্সের ভ্যালু তাকে আমরা বলবো এক্স স্থানাঙ্ক, যেটা ওয়াইয়ের ভ্যালু তাকে আমরা বলবো ওয়াই স্থানাঙ্ক। আমি এদিকটা লিখছি, সাপোজ পি
যখন আমি পি এর একটা কোঅর্ডিনেট এক্স ওয়াই লিখছি, এটাকে আমরা বলছি তার এক্স স্থানাঙ্ক, এটাকে আমরা বলছি ওয়াই স্থানাঙ্ক। তাহলে আমার এই কার্টেসিয়ান সিস্টেমে প্রত্যেকটা বিন্দুর কি হবে, দুটো মান থাকবে। প্রথম যে মানটা, সেই প্রথম মানটা সবসময় কী হবে, এক্স স্থানাঙ্ক। দ্বিতীয় যে মানটা থাকবে সেটা সবসময় কি থাকবে, ওয়াই স্থানাঙ্ক। দেখো আমরা যখন অঙ্ক করব তখন তো আর অ্যাকচুয়ালি এক্স ওয়াই থাকবে না, তখন থাকবে কিছু নাম্বার থাকবে, এবং এই নাম্বারটা করার ক্ষেত্রে যেটা ফার্স্ট নাম্বার সেটাই হচ্ছে তোমার এক্স স্থানাঙ্ক, যেটা সেকেন্ড নাম্বার সেটা হচ্ছে তোমার ওয়াই স্থানাঙ্ক। কোনোভাবেই কিন্তু যখন এখানটা স্থানাঙ্ক লেখা হচ্ছে, ধরো কোথাও লেখা হলো একটা জিনিসের স্থানাঙ্ক হচ্ছে 3, 4, এটা ভাবতেই হবে এটাই হচ্ছে এক্স স্থানাঙ্ক, এটাই হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তুমি কোনোভাবেই কিন্তু ভাবা যাবে না যে এটা ওয়াই এটা এক্স। এর কারণ কি না, কারণ হচ্ছে আমাদের কার্টেসিয়ান সিস্টেমের মুভমেন্টই সেরকমই হয়েছে যে আমরা প্রথম অ্যালং এক্স অ্যাক্সিস মুভ করেছি, দেন ওয়াই অ্যাক্সিস মুভ করেছি। তাহলে যখন আমরা কোনো কার্টেসিয়ান সিস্টেমের কোনো বিন্দুর যখন অবস্থানকে স্থানাঙ্ক আকারে প্রকাশ করছি, তাহলে সেই স্থানাঙ্কে কিন্তু আমাদের প্রথম যে মানটা সেটা সবসময় হচ্ছে এক্স স্থানাঙ্ক, এবং দ্বিতীয় যে মানটা সেটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তো এই জিনিসটা আরেকটা বাংলা টার্মও আছে, একে আমরা বলি ভুজ, আর এটাকে আমরা বলি কোটি। বাংলাতে এক্স স্থানাঙ্ককে কখনো কখনো বলা হয় ভুজ। ভুজ, দেখো ভুজ কথাটা তোমরা এভাবে মনে রাখতে পারো যে ভুজ মানে হলো হাত, যেমন দশভুজা। দশভুজা মানে হলো দুর্গা ঠাকুর, 10খানা হাত রয়েছে, তো হাত এইভাবে থাকে না হাত, তো এমনি দেখো এক্স অ্যাক্সিসগুলো সেভাবে আছে, হাতের মতোই আছে, তো সেইভাবে মনে রাখতে পারো এক্স অ্যাক্সিস হচ্ছে ভুজ, আর বাকি ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে কোটি। ক্লিয়ার? তাহলে তাহলে আমরা এখানে প্রত্যেকটা বিন্দু তাহলে এইভাবে আমরা একটা এক্স স্থানাঙ্ক এবং একটা করে ওয়াই স্থানাঙ্ক পেয়ে যাবো। তো আমি দেখাচ্ছি যে 4খানা যে আমার কোঅর্ডিনেট আছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্র্যান্ট। 4খানা যে কোয়াড্র্যান্ট বা 4খানা পাদ রয়েছে, সেই 4খানা পাদে বিভিন্ন বিন্দুর কী হচ্ছে না যে সাইনগুলো কেমন হতে পারে। তাহলে যদি এখানে যদি কোনো বিন্দু কিউ থাকতো, এর পজিশন কেমন আসতো, এভাবে আসতো। তাহলে প্রথমে দেখো নেগেটিভ, তাহলে দিস ওয়ান ইজ মাইনাস এক্স আসতো, আর তারপর আসতো তোমার প্লাস। যদি এখানে কোনো বিন্দু আসতো আর কিভাবে এর কোঅর্ডিনেট আসতো, মাইনাস এক্স অ্যান্ড মাইনাস ওয়াই। আর ফোর্থ কোয়াড্র্যান্টে যদি কোনো পয়েন্ট আসতো, সাপোজ সে টি, এর কোঅর্ডিনেট কী আসতো, প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এই সাইন কনভেনশনকে একটা ব্যবহার করার ফলে কত সুন্দর সিস্টেম হচ্ছে যে তুমি যে কোনো একটা বিন্দুর অবস্থান দেখে, তার চিহ্ন দেখে তুমি বুঝে নিতে পারবে যে পয়েন্ট অ্যাকচুয়ালি এখানে আছে নাকি এখানে আছে নাকি এখানে আছে না এখানে আছে, শুধুমাত্র এই সাইন কনভেনশন চালু করার ফলে। যে সাইন কনভেনশন চালু করলে তুমি যে কোনো বিন্দুকে, তোমাকে যখন স্থানাঙ্ক বলে দিচ্ছে, সাপোজ কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দুটোই প্লাস আছে, তাহলে তুমি বুঝে নিচ্ছ যে বিন্দুটা তাহলে আমার এই 3খানা জায়গার মধ্যে নেই, শুধুমাত্র এই জায়গার মধ্যে আছে। কোনো একটা বিন্দুতে দেখলে যে প্রথমটা প্লাস আছে তারপরটা মাইনাস আছে, তার মানে বুঝতে হবে তাহলে আমার এখানে নেই এখানে নেই এখানে নেই, আছে কোথায়, এখানে আছে, ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে তোমার একটা বিন্দুর অবস্থানকে আইডেন্টিফাই করতে বা খুঁজতে তোমার অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে। তার কারণ দেখো টোটাল দেখো 3/4 পার্ট তোমার ক্লিয়ার, শুধুমাত্র 1/4 পার্টে আমি সার্চ করব। ক্লিয়ার তাহলে ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম, কার্টেসিয়ান সিস্টেম। তাহলে কার্টেসিয়ান সিস্টেমে তাহলে আমাদের, আমি আরেকবার মনে করার জন্য আরেকবার আমি সংক্ষেপে ব্যাপারটা বলছি যে দেখো, তাহলে আমরা যখনই কার্টেসিয়ান সিস্টেম করব তাহলে আমাদের সেখানে একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এটাকে আমরা বলছি কি মূল বিন্দু। কোনো বিন্দু যদি পি বিন্দু হয়, আমি কখনো কিন্তু এখান থেকে এখানে সরাসরি কিন্তু যেতে পারবো না। অর্থাৎ আমাদের এই কার্টেসিয়ান সিস্টেমে কোনো ডায়াগোনাল কোনো কিন্তু রাস্তা কিন্তু নেই, ডায়াগোনাল পাথ কিন্তু কিছু নেই। সবসময় কিন্তু হয় হরিজন্টাল অর ভার্টিক্যাল, সবসময় আমাদের রাস্তাটা এইভাবেই হবে, ফার্স্ট হরিজন্টাল দেন ভার্টিক্যাল। কোনোভাবে কিন্তু আমরা ডায়াগোনাল মুভমেন্ট কিন্তু কোনোভাবে করতে পারবো না, এইভাবে কিন্তু আমরা কোনো পয়েন্টে পৌঁছাতে পারবো না। যেরকম আমরা দেখালাম, যদি এক্সাম্পল দিই যে সাপোজ এখানকার কোনো একটা বিন্দু, একে দেখতে এমন হতে পারে 4,3। এখানকার কোনো বিন্দু কিউ, একে দেখতে কেমন হতে পারে -4,3। এখানকার কোনো বিন্দু আর, একে দেখতে কেমন হতে পারে -4 -3। এখানকার কোনো বিন্দু টি, একে দেখতে কেমন হবে 4,3।
-3। তাহলে এটা তো বুঝতে পারলে যে প্রত্যেকটা পাত, প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাতে প্রত্যেকটা বিন্দুকে দেখতে কেমন হবে, তার স্থানাঙ্ককে দেখতে কেমন হবে, এটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন হতে পারে প্রশ্ন যে বিন্দু কি সবসময় এই পাদের ভেতরে থাকবে? কে বলেছে? আমি যে লাইনগুলো টেনেছি এই লাইনগুলোর ভেতরে থাকতে পারে ব্যাপারটা। অর্থাৎ কোনো পয়েন্ট এখানে থাকতে পারে, কোনো পয়েন্ট এখানে থাকতে পারে, কোনো পয়েন্ট এখানে থাকতে পারে, কোনো পয়েন্ট এখানে থাকতে পারে। দ্যাট ইজ আমরা যে অক্ষগুলো টেনেছি সেই অক্ষটাও তো প্লেনের মধ্যে আছে। তাহলে কোনো কোনো বিন্দু এই অক্ষগুলোর মধ্যে থাকতে পারে। তাহলে এই যদি বিন্দু হয়, সাপোজ এই বিন্দু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কেমন দেখতে হবে? অর্থাৎ যেটা কি না যে আমার পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে, তাহলে এই বিন্দুতে আমি পৌঁছাবো কী করে? না এই বিন্দুতে আমি পৌঁছাবো কী করে? আমি জাস্ট মূল বিন্দু থেকে এখানে আসবো। আমাকে কিন্তু আর আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড মুভমেন্ট কিন্তু করতে হচ্ছে না। তার মানে দেখো আমি উলম্ব রেখা বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমার কোনো মুভমেন্ট নেই, তাহলে সেটা কী হবে? 0। এই অক্ষ বরাবর আমি কিন্তু মুভ করেছি, যেটা মুভ করবো সেটা ভালো হয়ে যাবে। তাহলে কেমন দেখতে হবে? x, 0। অর্থাৎ তোমার ধনাত্মক এক্স অক্ষের উপর তুমি যদি কোনো বিন্দু নাও তাকে দেখতে হবে কীরকম? x, 0। তুমি যদি এদিকে আসো তাহলে এদিকে এলে তোমার এরকম আসবে। তাহলে একে দেখতে কেমন হবে? -x, 0। সাপোজ এটা সি বিন্দু, দিস ওয়ান ইজ সি পয়েন্ট। দিয়ে একে দেখতে কেমন হবে? -x, 0। যেহেতু এটা এক্স অক্ষের উপর আছে, তোমার ভার্টিক্যালি কোনো মুভমেন্ট নেই, শুধুমাত্র তোমার এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট করছো। তুমি যদি রাইট হ্যান্ড সাইডে মুভ করো দেন দিস ওয়ান ইজ +x, 0। তুমি যদি লেফট হ্যান্ড সাইডে মুভ করো দিস ওয়ান ইজ -x, 0। এখন যদি কোনো পয়েন্ট ওয়াই অ্যাক্সিসের উপর থাকে, বি পয়েন্ট সাপোজ এটা, তাহলে এখানে তুমি কী করে পৌঁছাবে? তোমার দেখো তুমি কিন্তু ডান দিক বা বাম দিক তোমার মুভমেন্ট হবে না, আমাকে সরাসরি এরকম যেতে হবে। তাহলে যেহেতু আমার তো নিয়মই আছে যে সবসময় আমাকে আগে অ্যালং এক্স অ্যাক্সিস বা ওয়াইক্স বা এক্স ড্যাশ এই এক্স অ্যাক্সিস বরাবর ফার্স্টে মুভমেন্ট করতে হবে। কিন্তু আমি দেখছি এই পয়েন্টে যেতে গেলে আমাকে কিন্তু অ্যালং এক্স অ্যাক্সিস কোনো মুভমেন্ট আমার করার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে এক্স স্থানাঙ্কে কী দাঁড়াবে? 0। তারপর আমি কী করছি? আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছি এবং সেটা +y। তাহলে স্থানাঙ্ক কেমন হবে? 0, y। তেমনি যদি ডি পয়েন্ট এখানে থাকে, যদি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে থাকে, একে দেখতে কেমন হবে? 0, -y। তাহলে আমরা দেখো চারখানা পাদে যেরকম বিন্দুগুলো স্থানাঙ্ক উইথ প্রপার সাইন দেখে বুঝতে পারছি, তেমনি চারখানা অক্ষ অর্থাৎ পজিটিভ এক্স অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ, নেগেটিভ এক্স অক্ষ, নেগেটিভ ওয়াই অক্ষ, সেই বিন্দুগুলোরও দেখতে কেমন সেই বিন্দু স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে x, 0 অথবা -x, 0, 0, y আর 0, -y। লাস্ট রইল একটা পয়েন্ট, সেটা হচ্ছে ও নিজে মূলবিন্দু, এর স্থানাঙ্ক কী হবে? না এটা দেখো এই বিন্দু তো আমাদের এখানে সবসময় এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টে আসতে গেলে আমাকে হরাইজন্টাল মুভমেন্টও করতে হয় না, ভার্টিক্যাল মুভমেন্টও করতে হয় না। তার মানে কোনো মুভমেন্টে যদি করছো না তাহলে তোমার 0, 0। তাহলে আমাদের মূলবিন্দু স্থানাঙ্ক সবসময় কী হবে? 0, 0। এই হচ্ছে টোটাল কার্টেসিয়ান সিস্টেম, যে তিনি এই টোটাল যদি প্লেন বলো, এই বোর্ডটাকে যদি একটা প্লেন বলে মনে করো, তাহলে এই প্লেনের ওপর কী হচ্ছে না যে বিন্দুর অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে তিনি যে নিয়ম বা নীতি নির্ধারণ করে গেছেন, যেটাকে ইউজ করে আমরা এই কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা পড়াশোনা করব, সেটার হচ্ছে এটা তার বেসিক রুল। আমি সবাইকে বোঝাতে বললাম, সবাইকে ব্যাপারটা আমি এটা নিয়ে এরপর প্রসিড করব, পরবর্তী ক্ষেত্রে আমরা এটা নিয়ে আমরা এগাবো। তাহলে আমরা ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, প্রত্যেকটা কোয়াড্র্যান্টে বিন্দুগুলোর অবস্থান বা বিন্দুগুলোর স্থানাঙ্ক উইথ প্রপার সাইন, তাদের চিহ্ন কেমন হবে, পয়েন্ট যদি পাদে না থেকে যদি কোনো পার্টিকুলার যদি কোনো অ্যাক্সিসে থেকে যায়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা থেকে যায়, তাদের স্থানাঙ্ক কেমন হবে সেটাও আমরা দেখিয়েছি। এবং লাস্ট ওয়ান অরিজিন। তাহলে আর আমাদের কোনো বিন্দু নেই, কোনো কিছু, আমরা প্রত্যেকটা পয়েন্টকে বলতে পারবো। এই ছিল তোমাদের ক্লাস 8-এর কনসেপ্ট। আমাদের ক্লাস 9 শুরু হয় ডিস্টেন্স ফর্মুলা থেকে। তাহলে আমি এটা বললাম এই কারণে, তার কারণ এটা নিয়ে তোমাদের পরবর্তী যে জায়গাগুলো আছে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, সব জায়গায় কিন্তু এই কনসেপ্টটা কিন্তু এই বেসিক কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো যারা জেনেছিলে না তারা আজকের পরে সবার ক্লিয়ার তাহলে ব্যাপারটা। তাহলে আমরা আজকের মেন টপিকে আসি, সেটা হলো ডিস্টেন্স ফর্মুলা।
তাহলে আমি আবারও আঁকার চেষ্টা করছি। এটা আমাদের এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো মূলবিন্দু। আমাদের এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য হচ্ছে যে যদি এই প্লেনের মধ্যে তুমি দুটো পয়েন্ট নিয়ে নিলে, সাপোজ এই পয়েন্ট আর এই পয়েন্ট, সাপোজ দিস ওয়ান ইজ পি পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, দিস ওয়ান ইজ কিউ পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। আমাদের কাজ হচ্ছে ডিস্টেন্স বিটুইন দিস টু পয়েন্ট, পিকিউর লেন্থ কত হবে, পিকিউর দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এই ডিস্টেন্স, এটা আমরা কী করে মেজারমেন্ট করব। এখন দেখো আমি আমাদের কার্টেসিয়ান সিস্টেমে বলেই দিয়েছি আমরা ডায়াগোনাল কোনো মুভমেন্ট করতেই পারবো না, অর্থাৎ আমাদের এখানে যা কিছু মেজারমেন্ট হয় সেটা হচ্ছে হরিজন্টাল অর ভার্টিক্যাল, এর বাইরে কিন্তু ডায়াগোনাল কিন্তু কোনো মেজারমেন্ট আমাদের এখানে হয় না কোনো কিছু। কিন্তু আমার পয়েন্ট তো এই প্লেনের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, যেমন আমি আরবিটারি নিয়েছি, তাহলে তার ফলে তাদের মধ্যে যে লেন্থটা, এই লেন্থটা যে তোমার কী হবে, একটা অ্যাঙ্গেলে থাকতে পারে, ডায়াগোনাল থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে এই ডিস্টেন্স আমি কী করে বের করব। এখন এটা বের করার জন্য আমরা কি মেথড অবলম্বন করছি দেখো। তো প্রথমত আমি পি পয়েন্টের স্থানাঙ্ক দেখছি কি x1, y1। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যে এই পি পয়েন্টে পৌঁছাতে গেলে তোমাকে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এইরকম ডিস্টেন্স আসতে হয়েছে, এটা লেন্থ কত x1, এই ডিস্টেন্স কভার করতে হয়েছে। তারপর তোমাকে অ্যালং ওয়াই অ্যাক্সিস কত ডিস্টেন্স কভার করতে হয়েছে, y1। এটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান সিস্টেম বলে দিয়েছে ব্যাপারটা, যে কোনো বিন্দুর অবস্থান যদি x1, y1 বলে দেওয়া হয় ব্যাপারটা, তখন বুঝে নিতে হবে তোমাকে যে তুমি এক্স অক্ষ বরাবর x1 ডিস্টেন্স মুভ করেছো, ওয়াই অক্ষ বরাবর y1 ডিস্টেন্স মুভ করেছো। সিমিলারলি তুমি যদি কিউ থেকে এখানে পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2। তার মানে নিশ্চয়ই তুমি এখান থেকে এতটা অবধি এসছো, দিস ওয়ান ইজ x2, এই ডিস্টেন্সটা হচ্ছে x2, আর তারপর এখান থেকে তুমি এতটা গেছো, এই ডিস্টেন্সটা নিশ্চয়ই তোমার y2। দেখো এই ব্যাপারটা প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা দেখো, যে আমরা যখনই দুটো পয়েন্ট নিই না কিনা, যেখানেই যাই না কেন ব্যাপারটা, তাহলে সেক্ষেত্রে এগুলোর অর্থ হচ্ছে আমরা হরিজন্টালি মুভমেন্ট অ্যান্ড ভার্টিক্যাল মুভমেন্ট করে বুঝেছি। তাহলে নিশ্চয়ই এগুলো হচ্ছে মূল বিন্দু থেকে এর দূরত্ব, মূল বিন্দু থেকে তুমি কত দূরত্বে গেছো এক্স অক্ষ বরাবর, আর সেখান থেকে তুমি ওয়াই অক্ষ বরাবর কত ডিস্টেন্স তুমি গেছো, এইটা সবার কাছে ক্লিয়ার। আমাদের উদ্দেশ্য হচ্ছে পিকিউ লেন্থকে বের করা। তো এটা করার জন্য আমরা এটাকে জয়েন করে দিচ্ছি, ও সেটা পারপেন্ডিকুলার, এগুলো সবই পারপেন্ডিকুলার এগুলো। তো দেখো পিকিউ আর আমি সাপোজ এই পয়েন্টটার নাম দিচ্ছি সাপোজ আর। প্রশ্ন হচ্ছে এই পি আর এর ডিস্টেন্স কত হবে বা এটার লেন্থ কত হবে। দেখো এই লেন্থটা কিন্তু তোমার কিন্তু অ্যালং এক্স অ্যাক্সিস আছে, মানে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস আছে। তাহলে আমি এই লেন্থটা কিন্তু আমি মেজারমেন্ট করতে পারবো। কত হবে এই লেন্থটা? দেখো পি আর এর লেন্থ নিশ্চয়ই এইটার সাথে ইকুয়াল হবে। আমি যদি এটাকে এম এর নাম দিই, এই এম এন এর লেন্থ যা হবে পি আর এর লেন্থ তাই হবে। দেখো এম এন এর লেন্থ কত হবে, ও থেকে এন অব দি ডিস্টেন্স হচ্ছে কত x2, আর ও থেকে এম হচ্ছে কত x1। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে x2 মাইনাস x1। দেখো সবার কাছে ক্লিয়ার কিনা দেখো ব্যাপারটা, যে আমাদের এই এম এন লেন্থটা হচ্ছে কত x2 মাইনাস x1। এই পুরোটা হচ্ছে x2, এটুকু হচ্ছে x1, তাহলে এইটুকু গ্যাপ হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এটা যদি x2 মাইনাস x1 হয়, এই লেন্থটাও তোমার কত হবে x2 মাইনাস x1। ক্লিয়ার সবার? সিমিলারলি আমরা এই ডিস্টেন্স বের করবো কিউ আর। দেখো টোটাল এখান থেকে এই লেন্থটা হচ্ছে কত y2, আর এখান থেকে এইটুকু হচ্ছে y1। দেখো এটা যদি y1 হয়, নিশ্চয়ই এটাও নিশ্চয়ই y1 ছিল তোমার, নিশ্চয়ই দিস ওয়ান। তাহলে এই পুরোটা হচ্ছে y2, এইটুকু হলো y1। তাহলে এইটুকু কত থাকলো y2 মাইনাস y1, y2 মাইনাস y1, এটা হচ্ছে এই লেন্থ। ক্লিয়ার? তাহলে দেখো আমি এই যে পিকিউ আর ত্রিভুজ, এই পিকিউ আর ত্রিভুজের দেখো এই পি আর এর লেন্থ কত পাচ্ছি আমি x2 মাইনাস x1, আর কিউ আর এর লেন্থ পাচ্ছি কত y2 মাইনাস y1। এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের কী হয়, পিথাগোরাসের সূত্র রয়েছে, দ্যাট ইজ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমার কাজ হচ্ছে এই অতিভুজের ভ্যালুটা বের করা। তাহলে আমার দেখো আমি যেটুকু ক্যালকুলেশন করেছি এখানে, তাহলে আমার পি আর
এই পি আরটা হচ্ছে কত আমাদের x2 মাইনাস x1 অ্যান্ড কিউ আর হয়েছে কত y2 মাইনাস y1। তাহলে আমরা কোন ত্রিভুজ ইউজ করছি? এই পি কিউ আর ত্রিভুজ থেকে পাচ্ছি, ত্রিভুজ পি কিউ আর। এখান থেকে আমি কি পাচ্ছি? তাহলে এখান থেকে আমি পাবো পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। ভ্যালুটা কি দাঁড়ায় ভ্যালুটা? তাহলে তো এটাকে যদি ক্লিয়ার করো, আমি এখানে লিখছি এটাকে। তাহলে হোয়াট ইজ পি আর স্কোয়ার? পি আর স্কোয়ার মিনস হচ্ছে x2 মাইনাস x1 স্কোয়ার y2 মাইনাস y1 স্কোয়ার। এটা কি হচ্ছিল? এটা তোমার পি কিউ স্কোয়ার, দিস ওয়ান। তো আমার কাজ হচ্ছে পি কিউর ভ্যালু বের করে। তাহলে পি কিউ মিনস স্কোয়ার রুট অফ দিস ওয়ান। আমি এটা মুছে করছি এই জায়গাটা। তাহলে হোয়াট ইজ পি কিউ? দেয়ারফর পি কিউ ইকুয়াল টু x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, দিস ওয়ান স্কোয়ার রুট। এটা আমরা পজিটিভ স্কোয়ার রুট। কেন? আমাদের লেন্থ কখনো নেগেটিভ হয় না, লেন্থ ইজ অলওয়েজ পজিটিভ। এটা আমাদের ডিস্টেন্স ফর্মুলা। যে তোমাকে যদি কার্টেসিয়ান সিস্টেমের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট দিয়ে দেয় যাদের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 x2 y2, তাদের ডিস্টেন্স হবে কি x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার তার স্কোয়ার রুট। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলা, ডিস্টেন্স ফর্মুলা। এটাই হচ্ছে আমাদের, যেটার জন্য আমরা আলোচনা করছিলাম এতটা। দিস ওয়ান ইজ আওয়ার ডিস্টেন্স ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কোত্থেকে ডিডাকশন হলো বুঝতে পারলে? তাহলে সিম্পলি পিথাগোরাস থেকে এসছে। x1 y1 কোনটা, x2 y2 কোনটা, এটা তোমাদের কাছে ক্লিয়ার? তাহলে আমি যদি ব্যাপারটাকে আমি ফর্মুলা ডিডাকশনটা বোঝালাম, আমি তোমাদের জন্য জাস্ট সামারি আপ করি বলি ব্যাপারটা। যে যদি তোমাকে কার্টেসিয়ান সিস্টেমে যে কোনো দুটো পয়েন্ট দিয়ে দেয়, এরকম সাপোজ দুটো পয়েন্ট পি কিউ, যেখানে এর কোঅর্ডিনেট হচ্ছে x1, y1 আর কিউ কোঅর্ডিনেট হচ্ছে x2, y2, দেন হোয়াট ইজ পি কিউ? তাহলে পি কিউ মিনস x2 মাইনাস x1 স্কোয়ার y2 মাইনাস y1 স্কোয়ার। এখন এখানে স্টুডেন্টদের কিছু কনফিউশন হয়। কি কনফিউশন হয় ব্যাপারটা? যে তোমাকে যখন প্রবলেম দেওয়া থাকবে তখন তোমাকে এরকম x1 y1 বা x2 y2 আকারে নিশ্চয়ই দেওয়া থাকবে না, তোমাকে কিছু ভ্যালু দেওয়া থাকবে। তারপর যেরকম একটা ভ্যালু দেওয়া হলো 2 3, দিস ওয়ান ইজ 3 4। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কোনটাকে x1 y1 কোনটাকে x2 y2 ধরবো? না, তুমি যেটাকে খুশি x1 y1 যেটা খুশি x2 y2 ধরতে পারো। কিন্তু নিয়ম হচ্ছে কি, যে যখন তুমি এখানে মাইনাসটা করবে, যেখান থেকে তুমি বিয়োগ করবে, অর্থাৎ তুমি মনে করো x2 থেকে তুমি বিয়োগ করছো, অর্থাৎ তুমি মনে করছো আমি 3 থেকে 2কে বাদ দেবো, অর্থাৎ তুমি 3 মাইনাস 2 স্কোয়ার করবে। তোমাকে কিন্তু 4 থেকেই করতে হবে, অর্থাৎ ওয়াইটাকে কিন্তু সেটাই আগে রাখতে হবে, y মাইনাস 3 হোল স্কোয়ার করতে হবে। অর্থাৎ যার x আগে থাকবে তার ওয়াইটাও আগে থাকবে। তুমি যদি মনে করো যে তুমি x-এর 3 মাইনাস 2 করলে আর এখানে করলে 3 মাইনাস 4, ওখানে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তার কারণ এখানে চিহ্ন থাকবে একটা, তখন কিন্তু অঙ্কে কিন্তু ক্যালকুলেশন ভুল হবে। রুলটা হচ্ছে যে তুমি যাকে খুশি x1 y1 যাকে খুশি x2 y2 ধরো, কিন্তু যখন তুমি এখানে মাইনাস করবে, যে পয়েন্টের x কোঅর্ডিনেট তুমি আগে রাখবে সেই পয়েন্টের y কোঅর্ডিনেটকে তুমি আগে রাখবে। এটা হচ্ছে আমাদের এখানকার রুল। কোনোভাবে একে কিন্তু চেঞ্জ করা যাবে না। তুমি একটার এক্সকে, এটা এই পয়েন্টের এক্সকে আগে রাখলে আর এই পয়েন্টের ওয়াইকে আগে রাখলে, তাহলে কিন্তু অঙ্ক তোমার ভুল হবে কিন্তু। তাহলে আমাদের রুল ক্লিয়ার? তাহলে এখন এর একটা স্পেশাল কেসও রয়েছে। কি স্পেশাল কেস? যদি এমন হয় যে এই দুটো পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট যদি অরিজিন হয়ে যায়, মানে কোনো একটা পয়েন্ট যদি মূলবিন্দু হয়ে যায়, সেক্ষেত্রে কেমন হয়? অর্থাৎ এইরকম পয়েন্ট ও, দিস ওয়ান ইজ সাপোজ পি। তাহলে এই ও মানে এর স্থানাঙ্ক হবে 0 0, আর সাপোজ আমি পির কোঅর্ডিনেট আমি ধরলাম x1, y1। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ওপি? ওপির লেন্থ হবে, তাহলে আমরা যদি সূত্র ইউজ করি x1 মাইনাস 0 হোল স্কোয়ার y1 মাইনাস 0 হোল স্কোয়ার এর স্কোয়ার রুট। তাহলে সিম্পলি এটা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার রুট। তাহলে দেখো যদি মূলবিন্দু থেকে ডিস্টেন্স বলে,
তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আরও সিম্পল হয়ে যায়। যেহেতু একটা স্থানাঙ্ক 0 0 এসে গেছে, তাহলে তোমাদের সিম্পলি কী হবে, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল কেস। তবে তুমি এটাকে না যদি ইউজ করো, আমার জেনারেল ফর্মুলা যদি তোমার মাথায় থাকে, তাহলে তোমার এটাকে না মনে রাখা, তোমার মনে রাখারও দরকার নেই কোনো কিছু, তুমি সব ক্ষেত্রে তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো। বাট এটা একটা যদি অরিজিন থেকে আমাদের কোনো সময় এটা ব্যবহারের সরাসরি আমরা ইউজ করে লিখে দিই ব্যাপারটা, এটাকে আমরা রুল হিসাবে মনে করতে পারি। তো এই হচ্ছে আমাদের ডিস্টেন্স ফর্মুলা। তো আমি কয়েকটা ছোটোখাটো এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করব। সাপোজ দুটো পয়েন্ট দেওয়া আছে, এক্সাম্পল সবসময় যখন তোমরা প্রবলেম করবে তোমরা এরকম ড্রয়িং করবে, এবং ড্রয়িং করে সাপোজের নাম দিয়ে দেবে, সাপোজ পি পয়েন্ট, দিস ওয়ান ইজ কিউ পয়েন্ট। সাপোজ আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি বই থেকে। সাপোজ এর পয়েন্ট দেওয়া আছে 7 0, পি পয়েন্ট হচ্ছে কোঅর্ডিনেট 7 0, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে সাপোজ 2, -12। দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ পি কিউ? তাহলে আমি যেটা বললাম পি কিউ, তাহলে আমাদের রুল হচ্ছে কি যে আমরা এক্স স্থানাঙ্কগুলো মাইনাস করব, ওয়াই স্থানাঙ্কগুলো মাইনাস করব। কিন্তু খেয়াল করতে আমি বললাম কি যে তুমি যার এক্স স্থানাঙ্ক আগে নেবে তার ওয়াই স্থানাঙ্ক তুমি আগে নেবে। তুমি যদি বলো না আমি স্যার এখান থেকেই মাইনাস করবো 2 - 7, তুমি তাই করতে পারো, 2 - 7 হোল স্কোয়ার প্লাস, যেহেতু তুমি এই পয়েন্টের 2টা আগে নিয়েছো তাহলে তোমার এই -12 তোমাকে আগে নিতে হবে। তাহলে -12 - 0 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কি আসছে তোমার দেখো, 2 - 7 দ্যাট ইজ -5। কিন্তু যদি স্কোয়ার করবে তাহলে কোনো সমস্যা নেই, প্লাসই হয়ে যাবে। দিস ওয়ান ইজ 25, 144, একে স্কোয়ার রুট করলে আসে, অ্যাডিশন করলে 169, দ্যাটস ওয়ান ইজ 13। তাহলে লেন্থ হলো কত? 13। যদি এই সেম পয়েন্টে, যদি এই পয়েন্টটা সাপোজ অরিজিন হয়ে গেল ও, তাহলে অরিজিন মিনস দিস ওয়ান ও, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ ও কিউ? তাহলে ও কিউ মিনস আমরা সরাসরি যদি মনে করি যে দিস ওয়ান ইজ 2 স্কোয়ার প্লাস -12 হোল স্কোয়ার, দিস ওয়ান ইজ 4 প্লাস 144, দ্যাট ইজ 148। একে তুমি স্কোয়ার রুট করে দেখতে পারো যে কি আসছে। 148কে তুমি যদি ব্রেক করে দাও, 2 7 যা 14, 2 4 যা 8, তাহলে তোমার কী রেজাল্ট আসবে যে 2√37। এরকম অ্যান্সার আমাদের আসতেই পারে, সরি 37। হ্যাঁ, আরেকটা কথা খেয়াল রাখবে, যেহেতু আমরা স্কোয়ার রুট করছি, অনেকের মাথায় স্কোয়ার রুট করছি প্লাস মাইনাস দেবো কিনা, না আমরা এখানে কখনোই কিন্তু মাইনাস সাইন ইউজ করবো না। তার কারণ এটা তুমি কি মেজারমেন্ট করছো? লেন্থ মেজারমেন্ট করছো। লেন্থ কিন্তু যে কোনো জায়গায় কিন্তু পজিটিভ, লেন্থ কিন্তু কোথাও প্লাস মাইনাস এরকম কিন্তু কোথাও কিছু হয় না। আমরা বিন্দুর অবস্থান করার জন্য আমরা প্লাস মাইনাস ইউজ করি, অবস্থান। এই মাইনাসটা ইন্ডিকেট করছে এই কোথায় আছে, অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যেতে হয়, কিন্তু লেন্থের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ পজিটিভ। তাহলে এটা হচ্ছে পজিটিভ স্কোয়ার রুট। আমরা কিন্তু এর সামনে কিন্তু কখনো মাইনাস সাইন ইউজ করব না। তাহলে ডিস্টেন্স বের করার সবার কাছে ক্লিয়ার হয়েছে? ধরো তোমাদের ক্লাস 9-এর বইয়ের আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, এক্সারসাইজ 4-এর 6-এর দাগের অঙ্ক। কোশ্চেন দিয়েছে যে প্রমাণ করি যে তিনখানা বিন্দু এবিসি, এই তিনখানা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এবং তোমাকে দেখাতে হবে যে এই তিনখানা বিন্দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনখানি বাহু। সাপোজ এরকম, আমি তো বুঝতে পারছি না কোনটা কি হবে, আমি সাপোজ এটাকে এ দিচ্ছি, এটাকে বি দিচ্ছি। যদিও পরে আমাকে এই যে নামগুলো দিয়েছি নামগুলোকে আমাকে চেঞ্জ করতে হতে পারে, আমি তো জানি না যে কোন পয়েন্ট কোথায় আছে। আমি সাপোজ এটাকে দিচ্ছি, তারপর এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 3,3, বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 8, -2, আর সি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে -2, -2। তো তোমাকে দেখাতে হবে যে বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তার সাথে বলেছে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য বের করো। তো দেখা যাক তাহলে আমি কি করে চেক করবো এটা সমকোণী সমদ্বিবাহু। তো প্রথমত সমদ্বিবাহু দেখানোর জন্য আমাদের দেখাতে হবে যে অন্তত যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান। যদি আমার এই ছবিতে মনে করি আমি, তাহলে আমাকে এবির সাথে বিসি লেন্থকে ইকুয়াল দেখাতে পারে। আর সমকোণী কী করে দেখাবো? সমকোণী দেখাতে গেলে আমি দেখাবো যে এবি স্কোয়ার
প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যকে স্যাটিসফাই করছে কিনা দেখব। অর্থাৎ এই ত্রিভুজের যে কোনো দুটো বাহু স্কোয়ারের যোগফল আর একটা বাহু স্কোয়ারের সাথে সমান হচ্ছে কিনা চেক করে দেব। তো যাই হোক, আমি যেটাই করি না কেন লেন্থের ব্যাপার আছে, তাহলে আমাকে এবির লেন্থ বের করতে হবে, এসির লেন্থ বের করতে হবে, বিসির লেন্থ বের করতে হবে। তাহলে আমি প্রথমে যেটা বের করব, এই তিনখানা যে বাহুর দৈর্ঘ্যকে বের করে নিই। তাহলে এবির দৈর্ঘ্য কত হবে, তাহলে রুট ওভার অফ, তারপর আমি এখান থেকে করব 8 - 3 হোল স্কোয়ার প্লাস -2 - 3 হোল স্কোয়ার। 8 - 3 means 5, 5 square means 25, -2 - 3, that one also -5, -5 স্কোয়ার করলে 25, √50। একে আমি আর ক্যালকুলেশন করছি না, এরকমই রাখছি আমি। হোয়াট ইজ এসি? এসি ইকুয়াল টু রুট ওভার অফ, তারপর আমি এদিক থেকে করছি 3 মাইনাস অফ -2 মাইনাস অফ, আচ্ছা আমি এটা আগে করছি 3 মাইনাস অফ -2 এর স্কোয়ার প্লাস 3 মাইনাস অফ -2 এটা স্কোয়ার। দেখো, যার আমি এক্স কোঅর্ডিনেট আগে নিয়েছি তার ওয়াই কোঅর্ডিনেটও আমি আগে নিয়েছি, এটা কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না। তাহলে কত আসছে 3, এটা মাইনাস মানে প্লাস, দ্যাট ইজ 5, 25, এটাও তোমার দেখো 5, দ্যাট ইজ 25 এর স্কোয়ার রুট করলে √50। দেখো এবি আর এসির লেন্থ কিন্তু সমান চলে এসেছে, আমাদের কিন্তু প্রমাণের একটা পার্ট কিন্তু ক্লিয়ার, আমরা কিন্তু দেখিয়ে দিতে পারলাম যে এই দুটো বাহু সমান, তার মানে সমদ্বিবাহু হয়ে গেছে। নেক্সট আর কি দেখাতে হবে, আমাকে সমকোণী দেখাতে হবে। তো সমকোণী দেখাতে গেলে আমাকে আরেকটা বাহু দৈর্ঘ্য আমরা বের করি। হোয়াট ইজ বিসি? হোয়াট ইজ বিসি? সাপোজ এখান থেকে করছি 8, এটা মাইনাস করলে প্লাস হয়ে যাবে +2 হোল স্কোয়ার, আর -2 এটা প্লাস হয়ে যাবে 2 স্কোয়ার, এটা 0 এসে গেছে। তাহলে 8 + 8 + 2 মিনস 10, দ্যাট ইজ 100, দ্যাট ইজ করলে আসবে 10। 100, হ্যাঁ 100 স্কোয়ার রুট হচ্ছে 10, তাহলে এটা তোমার হয়েছে। তো দেখা যাক এখন আমি চেক করে দেখবো কি যে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা। তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমি কি দেখাবো, দেখাবো যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার হচ্ছে কিনা। তো চেক করে দেখি সেটা আমরা। তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর ভ্যালু কত আসছে, তাহলে √50 এর স্কোয়ার, এটাও তোমার এসেছিল √50 তার স্কোয়ার, দ্যাট ইজ 50 + 50, দ্যাট ইজ 100। তারপর 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার, দ্যাট ইজ বিসি স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু দেখাতে পারলাম যে কোনো দুটো বাহু তাদের স্কোয়ারের যোগফল 3 নম্বর বাহুর স্কোয়ারের সাথে সমান, তার মানে এটা তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই যে দুটো কন্ডিশন আমরা দেখালাম, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু √50 একক, এবং এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এটা এসি হবে, সরি আমার লেখা ভুল হয়েছে, এটা এসি স্কোয়ার, দিস ওয়ান এসি স্কোয়ার, হ্যাঁ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তার মানে এটা একটা তাহলে সমকোণী সমদ্বিবাহু হচ্ছে, বুঝতে পারলে। তাহলে দেখো, তোমাকে একটা জিওমেট্রিক্যাল প্রুফ যদি করতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাকে জিওমেট্রিক্যাল কন্ডিশনগুলো জানতে হবে, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কী প্রপার্টি রয়েছে, যে দুটো বাহুকে সমান দেখাতে হবে, একটা কোণকে 90 ডিগ্রি দেখাতে গেলে আমাকে পিথাগোরাসকে স্যাটিসফাই করাতে হবে। তো এইভাবে আমরা লেন্থ মেজারমেন্ট করে এটাকে আমরা প্রুফ করতে পারি। নেক্সট একটা প্রবলেম দেখাই। এক্সারসাইজে তোমাদের 9 দাগের প্রবলেম। বলেছে এক্স অক্ষের ওপর এমন একটি তুমি বিন্দু নাও
যেটি 3, 5 এবং 1, 3 বিন্দু থেকে সমদূরবর্তী। এক্স অক্ষের উপর বিন্দু, তাহলে আমরা প্রথমে বলেছিলাম তোমাদের এক্স অক্ষের উপর বিন্দুকে দেখতে কেমন হবে, এক্স কমা 0, মানে তার ওয়াই স্থানাঙ্ক কী হবে, সবসময় 0 হবে। তাহলে আমি তোমাকে তো বলেছে যে এক্স অক্ষ, ধরো আমি একেই দেখাচ্ছি, ধরো এক্স অক্ষের উপর এখানে একটা বিন্দু, সাপোজ পি পয়েন্ট, একে দেখতে কেমন হবে, সামথিং এক্স কমা 0 হবে নিশ্চয়ই। বলেছে এমন একটা বিন্দু নাও, এই বিন্দু থেকে দুটো পয়েন্ট বলেছে 3, 5, সাপোজ এখানে একটা 3, 5 আছে, সাপোজ এটা কিউ, আর কিউ, এখানে একটা বিন্দু আছে, সাপোজ সেটা 1, 3, সাপোজ এটা আর। বলছে এমন বিন্দু না যাতে এই লেন্থ যা হবে এই লেন্থ যেন তাই হয়। এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু নাও যে বিন্দু থেকে এই কিউ 3, 5 অ্যান্ড আর 1, 3 এই দুটো বিন্দুর দূরত্ব যেন একই হয়। তো এখানে আমাদের মেইন যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমাদের যেহেতু বিন্দুটা এক্স অক্ষের উপর বলেছে, তাহলে এর স্থানাঙ্ককে দেখতে কেমন হবে, এক্স কমা 0। এরপর আমরা দেখাবো যে এই পিকিউ লেন্থ বের করব, তারপর আমরা পিআরএ লেন্থ বের করব, তাদেরকে সমান করব, আমি এক্সের ক্যালকুলেশন করব। তাহলে আমাদের যে পিকিউ ইকুয়াল টু পিআর, এগুলো ক্যালকুলেশন করার ক্ষেত্রে যেহেতু ডিস্টেন্স মানে স্কোয়ার রুট চলে আসে, তাহলে আমরা কিছু স্কোয়ার করে দিই বোথ সাইড, এতে আমাদের ক্যালকুলেশন করার সুবিধা হয়। তাহলে আমরা একে বোথ সাইডে স্কোয়ার করে দিই, দ্যাট ইজ পিকিউ স্কোয়ার ইকুয়াল টু পিআর স্কোয়ার। তাহলে আমি যদি স্কোয়ার করি তাহলে আমি আর ডিস্টেন্স ফর্মুলায় তো আমি আর স্কোয়ারটা ব্যবহার করবো না, স্কোয়ারটাকে না। হোয়াট ইজ পিকিউ স্কোয়ার, তাহলে পিকিউ মিনস হচ্ছে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট ইজ পিআর, এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার 0 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে কেন আমরা স্কোয়ার করলাম, যাতে আমাকে স্কোয়ার রুট না দিতে হয়, তাই আমি বোথ সাইডে স্কোয়ার করেছি। সিম্পলিফাই করে নাও, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 25, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 9। দেখো বোথ সাইড এক্স স্কোয়ার ক্যান্সেল, এই 2x যদি এদিকে শিফট হয় তাহলে কত হবে, মাইনাস 4x, ওদিকে পাঠাও, 9 প্লাস 1 10 মাইনাস 25 প্লাস 9 হচ্ছে 34, দ্যাট ইজ 4x ইকুয়াল টু মাইনাস 44 প্লাস দ্যাট ইজ x ইকুয়াল টু 11। তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, তাহলে পি এর স্থানাঙ্ক হবে কত, 11, 0। সিম্পল তোমার ক্যালকুলেশন। ডিস্টেন্স ফর্মুলা যখন আমরা বের করবো এবং ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা স্কোয়ার করে নেব, এতে আমাদের কাজের সুবিধা রয়েছে। নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি, খুব কনসেপচুয়াল অঙ্ক এটা, সেটি হলো 10-এর দাগের কোশ্চেন। ডিস্টেন্স ফর্মুলাকে ব্যবহার করে আমরা কি করে দেখাবো যে একটা প্লেনের মধ্যে 3খানা বিন্দু সমরেখ কিনা। যেমন তোমাদের 10-এর দাগের অঙ্ক বলেছে 3খানা বিন্দু ও পয়েন্ট, অর্থাৎ একটা অরিজিন বলেই দিয়েছে, আরেকটি রয়েছে এ পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে 4, 3, আরেকটা রয়েছে বি পয়েন্ট যার স্থানাঙ্ক হয়েছে 8, 6। তো আমাকে দেখাতে বলেছে যে দেখাও যে এই 3খানা বিন্দু সমরেখ, মানে এরা একই লাইনে আছে। এটাকে ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে আমরা কী করে আমরা এটাকে চেক করব। এখন দেখো, যদি এরা সমরেখ না হতো, অর্থাৎ তার মানে কোনো একটা বিন্দু নিশ্চয়ই এই লাইনে থাকতো না, নিশ্চয়ই আমাকে দেখাতো এই 3টা লাইন, এই 3টা লাইনে থাকতো না ব্যাপারটা। তার মানে কোনো একটা পয়েন্ট হয়তো ওপরে বা নিচে রয়েছে কোনো কিছু। আমি যদি বোঝানোর জন্য, সাপোজ এটা হচ্ছে ও পয়েন্ট, দিস ওয়ান ইজ বি পয়েন্ট, সাপোজ এ পয়েন্ট এখানে থেকে গেছে, মানে সমরেখ নয়, মানে অসমরেখ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে না, সেক্ষেত্রে এই 3খানা বিন্দু দিয়ে তুমি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারতে। ক্লিয়ার নিশ্চয়ই ব্যাপারটা। এক্ষেত্রে দেখো, যখন এটা এই 3খানা বিন্দু যদি অসমরেখ হতো তাহলে এটা দিকে ত্রিভুজ তৈরি করতে পারতাম। আর ত্রিভুজের একটা আমাদের ধর্ম শিখেছিলাম যে একটি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফল 3 নম্বর বাহুর থেকে কী হবে, বেশি হবে। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ প্লাস এ বি অবশ্যই কী হবে, গ্রেটার দেন ও বি হবে।
অর্থাৎ যদি এই তিনখানা বিন্দু যদি অসমরেখ হয় তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে তোমাকে। অর্থাৎ এই ডিস্ট্যান্স প্লাস এই ডিস্ট্যান্স এই টোটাল ডিস্ট্যান্সের থেকে বেশি হতে হবে ব্যাপারটা। আর যদি সমরেখ হয়ে যায়, অর্থাৎ যদি এই বিন্দু যদি কোনোভাবে যদি এখানে যদি শিফট হয়ে যায়, অর্থাৎ এই পয়েন্ট যদি এখানে চলে আসে, সেক্ষেত্রে কী হবে, অর্থাৎ আমাদের এই ছবিটা, এই ছবির ক্ষেত্রে কী হবে, এই লেন্থ যা হবে ও এ, এই লেন্থ যা হবে এ বি, এটা মিলে কি হবে ও বি হবে। এটা আমাদের এখানকার শর্ত যে সমরেখ যদি হতে হয় আমাকে এই তিনখানা পয়েন্টে যদি ডিস্টেন্স করি তাহলে আমরা পরপর আমরা ডিস্টেন্সের মেজারমেন্ট করব, ও এ প্লাস এ বি মিলে যেন টোটাল ডিস্টেন্স হয়। তার কারণ দেখো, যদি এরা অসমরেখ হতো তাহলে তোমার কী হতো, ও এ প্লাস ও বি এই বিন্দু দূরত্ব কিন্তু অবশ্যই কিন্তু কী হতো, ও বির থেকে বেশি হয়ে যেত কিন্তু তোমার। তাহলে আমাকে সমরেখ দেখাতে হলে আমাকে বেসিক্যালি এটাই দেখাতে হবে যে আমি দেখাবো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব করব এবং টোটাল বিন্দু দূরত্ব বের করব, টোটাল ও বি ডিস্টেন্স বের করব, চেক করে দেখবো তারা সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে তারা সমরেখ, যদি কী হচ্ছে না কোনোভাবে তারা বেশি হয়ে যায় তাহলে সমরেখ নয়। তাহলে এইটা হচ্ছে আমাদের এখনকার কনসেপ্টে, অর্থাৎ ডিস্টেন্স ফর্মুলাকে ব্যবহার করে সমরেখ দেখানোর কনসেপ্ট। তাহলে আমরা এই অঙ্কে কী করব, ও এর লেন্থ বের করব। ও এর লেন্থ কত হবে, 4 - 0 হোল স্কোয়ার 3 - 0 হোল স্কোয়ার 16 + 9 5। এ বির লেন্থ কত আসবে, 8 - 4 হোল স্কোয়ার 6 - 3 হোল স্কোয়ার। 8 থেকে 4 গেলে 4, দ্যাট ইজ 16, 6 থেকে 3 গেলে 3, দ্যাট ইজ 9, এটাও তোমার 5 আসছে। আর ওবি কত আসছে তোমার দেখো, ওবি 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দ্যাট ইজ 64 প্লাস 36 100, দ্যাট ইজ 10। দেখো তোমার কিন্তু চলেই এসছে ও এ প্লাস এ বি, 5 + 5 10, তোমার কিন্তু এসেই গেছে তোমার কিন্তু। তো আমরা এখানে দেখতে পেলাম কি, যে অতএব ও এ প্লাস এ বি সমান হচ্ছে 5 + 5 = 10 সমান হচ্ছে ও বি। তাহলে এই কন্ডিশন তোমার স্যাটিসফাই করছে। তাহলে আমরা দেখাতে বললাম যে এই লেন্থ প্লাস এই লেন্থ মিলে এই টোটাল লেন্থ হচ্ছে, তার মানে আমি কি বলবো, এই তিনখানা বিন্দু তাহলে সমরেখ। তাহলে এই কনক্লুশন থেকে আমরা বলবো দেয়ারফর ও এ বি সমরেখ। ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে ডিস্টেন্স ফর্মুলাকে ব্যবহার করে সমরেখ দেখানোর শর্ত। আরও উঁচু ক্লাসে তোমরা আরও ভ্যারাইটিস অফ কন্ডিশন শিখবে সমরেখ দেখানোর জন্য। লাস্ট অঙ্ক আজকে দেখায়, যেটি তোমাদের পরীক্ষায় অনেকবার দেওয়া হয় এবং এটা একটু ক্যালকুলেটিভ অঙ্কটা রয়েছে। এটা হচ্ছে একদম এক্সারসাইজ 11 দাগের অঙ্ক। সুন্দর করে ফর্মুলা করে ক্যালকুলেশন করতে হয়। এটা 11 দাগের অঙ্ক। দেখাও যে তিনখানা বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ মানে জানো যে ত্রিভুজের তিনখানা বাহু সমান। তাহলে তোমাকে তিনখানা বিন্দু দিয়েছে, খুব অঙ্কটা খুব সিম্পল মনে হবে ব্যাপারটা, কিন্তু ক্যালকুলেশন ঝামেলার আছে। কী কী বিন্দু দিয়েছে আমি সুবিধার জন্য ছবি এঁকে নিচ্ছি। সাপোজ এরকম বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এই বিন্দুর কোঅর্ডিনেট দিয়েছে 2,2, বি বিন্দুর স্থানাঙ্ক হলো -2, -2, আর সি বিন্দুর স্থানাঙ্ক হলো -2√3, 2√3। তাহলে সিম্পলি আমি ডিস্টেন্সগুলো বের করবো। আমরা যেহেতু এখানে ডিস্টেন্স বের করবো, আমি কী করছি, স্কোয়ার নিয়ে করছি, যাতে আমাকে স্কোয়ার রুটটা বারবার লিখতে না হয়। তাহলে প্রথম ডিস্টেন্সটা যেটা সিম্পল, প্রথম আমি ধরো এবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার কত হবে তাহলে, 2 + 2 হোল স্কোয়ার 2 + 2 হোল স্কোয়ার 4, দ্যাট ইজ 16 + 6, সরি আমি তো স্কোয়ারই দিয়ে দিয়েছি, তাহলে রুট লেখার দরকার নেই। 16 + 16 = 32, স্কোয়ারই থাক। তো স্কোয়ার ইকুয়াল হলে নিশ্চয়ই নাম্বারটাও তোমার নিশ্চয়ই ইকুয়াল হবে। নেক্সট আমি নিয়ে নিই এসি স্কোয়ার। আমি সাপোজ এইটা থেকে করছি,
নাকি ওখান থেকে? আচ্ছা ওখান থেকেই করি, সুবিধা হবে। 2 প্লাস 2√3 হোল স্কোয়ার 2 মাইনাস 2√3 হোল স্কোয়ার। x1 মাইনাস x2 মাইনাস করলে এটা প্লাস হবে। এখন দেখো এই ক্যালকুলেশনটা কেউ যদি ব্রেক করে দেয় তাহলে একটু লম্বা হবে ক্যালকুলেশন, কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখো, এটা লেখা আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এর একটি সূত্র রয়েছে কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্র রয়েছে। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এতে আমাদের কী হলো, ক্যালকুলেশনটা অনেক ছোটো হলো। 4 2 2 যা 4 4 3 যা 12, দ্যাট ইজ দেখো তোমার 32 এসছে। দেখো সমান এসছে, আমাদের সমান আসাটাই দরকার ছিল আমাদের। লাস্ট ওয়ান হচ্ছে বিসি, আমি এটাকে মুছে দিচ্ছি, এটাকে বিসি স্কোয়ার। লাস্ট ওয়ান হচ্ছে বিসি স্কোয়ার। এটা সাপোজ আমি এদিক থেকেই করো, কোনো অসুবিধা নেই, কী আসতে দেখা যাক। -2 এটা প্লাস হবে 2√3 হোল স্কোয়ার -2 মাইনাস 2√3 এর হোল স্কোয়ার। দেখো আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করার জন্য কি করছি, যেহেতু এইটা প্লাস আছে আমি এটাকে আগে লিখছি 2√3 -2 হোল স্কোয়ার। দেখো এখানে দুজনের মাইনাস আছে, তাহলে আমি একটা মাইনাস কমন নিতে পারি এবং 2√3টাকে আমি আগে লিখছি +2 টোটালটার হোল স্কোয়ার। দেখো এই মাইনাস যেহেতু আছে, স্কোয়ার করে দিলে মাইনাসের কোনো গুরুত্ব রইল না, আমি এবং এটাকে আগে লিখছি 2√3 +2 হোল স্কোয়ার 2√3 -2 হোল স্কোয়ার। এটাকে আমি এদিকে লিখেছি, এটাকে আমি এদিকে লিখেছি, মাইনাস তো স্কোয়ার হয়ে গেলে প্লাস হয়ে গেলে। দেখো আবার একই ফর্মুলা এসছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু 4 3 যা 12 প্লাস 4, দেখো একই এসছে 32। তাহলে আমরা যেটা চেক করেছি কি, আমরা চেক করেছি ab স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার ইকুয়াল টু 32। তো তুমি বোথ সাইডে সব জায়গায় তুমি স্কোয়ার রুট করে দিতে পারো, তাহলে তোমার ab ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু √32 কি ক্যালকুলেশন করলে 16 2 32, দ্যাট ইজ 4√2। তো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আজকে সবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে কোঅর্ডিনেট সিস্টেম কেমন কি, তার কীরকম নিয়ম, কীভাবে আমরা বিন্দুকে প্লটিং করি, এবং আলটিমেট আমাদের এখানকার যেটি মেন চ্যাপ্টার সেটা হলো ডিস্টেন্স ফর্মুলা, এবং সেই রিলেটেড আমি মধ্যশিক্ষা পর্ষদের যে অঙ্ক বই ক্লাস 9-এর কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো পরীক্ষায় বেশি আসে এবং গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্টও, সেটা আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি কন্টেন্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, টাটা।